তিনি একজন জুনিয়র ডাক্তার ছিলেন এবং কলকাতায় থাকতেন। তার পরিবারে একজন জুনিয়র ডাক্তার ছিল, তার মা এবং বাবা তার পরিবারের খরচ মেটাতে এবং তার লেখাপড়ার জন্য বাচ্চাদের স্কুলের ইউনিফর্ম বিক্রি করতেন। তার মেয়েও এমবিবিএস সম্পন্ন করেছে এবং এখন আরজি কর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি একটি ভালো ক্যারিয়ার গড়তে চলেছেন, অর্থাৎ ছোটবেলা থেকে তার বাবা মা যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ হতে চলেছে এবং তাদের মেয়ে ডাক্তার হতে চলেছে। কিন্তু ৯ তারিখ সকালে হঠাৎ করেই সব পাল্টে যায়। সালের ৮ আগস্ট রাতে মেয়ের মৃত্যুর খবর পেয়ে তার সব স্বপ্ন ভেঙে যায়, কিন্তু পরের দিনটা যে এতটা ভয়ঙ্কর হবে সে কল্পনাও করেনি। আসলে ইন্টার্ন চিকিৎসক মমতা দেবনাথ গত কয়েকদিন ধরে নাইট শিফটে ছিলেন। সকালে তার শিফট শেষ হলে মমতা সরাসরি তার বাড়িতে চলে যেতেন, কারণ এই হাসপাতালটি লালবাজার এলাকায়। প্রতিদিনের মতো 2024 সালের ৮ আগস্ট তিনি হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। হাসপাতালে পৌঁছানোর পর তিনি তার তত্ত্বাবধানে রোগীদের দেখতে শুরু করেন, অর্থাৎ তাদের চিকিৎসা শুরু করেন। এই কাজ করতে গিয়ে তিনি পেয়ে যান। এ সময় হাসপাতালে রোগী ও তাদের সাথে আসা লোকজনের ভিড় কিছুটা কমতে শুরু করে এবং হাসপাতালে নীরবতা বিরাজ করে, কারণ সে সময় রোগীও কমতে থাকে। ফলে প্রশিক্ষণার্থী ডাক্তার মমিতাও কিছুটা অবসর সময় পান। জুনিয়র ডাক্তার তাকে হাসপাতালের ক্যান্টিনে অন্য ৪ জন জুনিয়র ডাক্তারের সাথে বসে রাতের খাবার খেয়েছিল। প্রায় ডাক্তার বা মেডিকেল স্টাফরা ইমার্জেন্সি ওয়ার্ডের ডিউটিতে ক্লান্ত হয়ে পড়তেন। হাসপাতালের সেমিনার হলে তারা বিশ্রামে যেতেন, তবে ওই সেমিনার হলে প্রায় ২-৫ থেকে ৩-০ জন বসার জন্য চেয়ারও বসানো হয়েছে, কারণ যখনই হাসপাতালে কোনো অনুষ্ঠান হতো তখনই এই সেমিনার হলো। এই সেমিনার হলটি ৪র্থ তলায়, কিন্তু আশ্চর্যের বিষয় হল এত বড় এবং বিখ্যাত আরজি মেডিকেল কলেজে বাকি স্টাফদের জন্য রুম তৈরি করা হয়নি, যার কারণে রাতের বেলায় কর্তব্যরত চিকিৎসকরা যখন তারা কাজ করত তখন জুনিয়র ডাক্তার এবং বাকি স্টাফরা ক্লান্ত হয়ে পড়ত। তারাও একই ৪র্থ তলায় সেমিনার হলে বিশ্রাম নিতেন এবং সেখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিতেন তারা যখন তাদের ডিউটিতে যাবে। একইভাবে এই জুনিয়র ডাক্তার অর্থাৎ মমিতা দেবনাথ রাতের খাবার খাওয়ার পর এবং সেখানে যাওয়ার পরে মৌমিতা মনে করে যে সে কিছুক্ষণ বিশ্রাম নেবে এবং তারপরে তার বাকি শিফটটি শেষ করবে, কিন্তু সেই জুনিয়র ডাক্তারের সেমিনার হলে যাওয়ার পরে সকাল পর্যন্ত কেউ তার সম্পর্কে কিছু জানে না এবং সেখানে তাকে শিফট করে নাইট শিফটে অফিসে কাজ করা বন্ধুদেরও মনে হল হয়তো মমিতা তার বাসায় চলে গেছে, তাই তারাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তারপরে পরদিন সকাল হল রাত ৩টা, সকাল ১:০০ থেকে ৮:৩০ পর্যন্ত ওই হাসপাতালের পরিবেশ ছিল সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক, কিন্তু ৮:৩০টার দিকে হাসপাতালের এক মচারি একই সেমিনার হলের দরজা খুলে ভেতরে চলে যান। ভিতরে যাওয়ার সাথে সাথে সে গাল ছেড়ে দিল, কারণ সেখানে সে দেখল তার সামনে মেঝেতে একটি গদি পড়ে আছে এবং সেই গদিতে একটি মেয়ে শুয়ে আছে। তারপর সে মেয়েটির একটু কাছে গিয়ে দেখল চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে। লোকটি বিষণ্ণ অবস্থায় চিৎকার করে বেরিয়ে যায়। কিছু স্টাফও সেখানে পৌঁছে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত ডাক্তার, জুনিয়র ডাক্তার এবং সমস্ত লোক হাসপাতালের লোকজন আছে, কিন্তু তারা একত্রিত হয়ে নিজের চোখে যা দেখেছে তা দেখে তারাও চিৎকার করে উঠল, কারণ সেখানে লেডি জুনিয়র ডাক্তার মমিতা দেবনাথ রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। তার শরীরে কিছু উপরের কাপড় ছিল কিন্তু নিচের কাপড় ছিল না, অর্থাৎ সে তার সারা শরীরে অর্ধনগ্ন অবস্থায় ছিল, অর্থাৎ তার মুখ থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা ছিল না যেখানে তার চোখ ও মুখমণ্ডল থেকে রক্ত ঝরছিল। এরপর তার সারা শরীর থেকে রক্ত ঝরতে থাকে। তড়িঘড়ি করে ওই জুনিয়র ডাক্তারের শরীরটা কাপড়ে ঢেকে দেওয়া হয়। যদিও সাধারণত এমন ক্ষত বা এমন মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু মমিতা দেবনাথ শুয়েছিলেন হাসপাতাল, আর সেখানে উপস্থিত চিকিৎসকেরা তখনই জানতে পারেন যে তার শ্বাসকষ্ট বন্ধ হয়ে গেছে এবং সে মারা গেছে। এরপর শিক্ষানবিশ চিকিৎসক মমিতার মরদেহটি পিজি দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে শনাক্ত করা হয়। খবর পাওয়া মাত্রই ওই শিক্ষানবিশ চিকিৎসকের বাড়িতে হইচই পড়ে যায় এবং কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যরাও হাসপাতালে পৌঁছায়। হাসপাতাল তাকে জানায় যে তার মেয়ে আত্মহত্যা করেছে, কিন্তু শিক্ষানবিশ ডাক্তারের বাবা মা তাকে যা বলেছে তার থেকে প্রবল ষড়যন্ত্রের গন্ধ পাওয়া গেছে। শিক্ষানবিশ ডাক্তারের বাবার সকালে তিনি দেখলেন যে তার মেয়ের মুখ থেকে রক্ত পড়ছে, তার চশমাটিও খারাপভাবে ভেঙে গেছে এবং যখন তিনি তার মেয়ের মৃতদেহের উপরে থাকা সামান্য কাপটি সরিয়ে ফেললেন তখন তারা তার কোমরের নিচের কাপড় দেখতে পাননি। সেই মেয়ের সাথে অনেক কিছু ঘটেছে। একই হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সহকারী সুপারিনটেন্ডেন্ট বলেছেন যে জুনিয়র ডাক্তার মমিতা দেবনাথ আত্মহত্যা করেছেন, অর্থাৎ একটি মেয়ে যার শরীরে কোন কাপড় নেই, তার শরীরে মাথা থেকে পা পর্যন্ত ক্ষত, কিভাবে কেউ কি এভাবে নিজের জীবন বিসর্জন দিতে পারে? এই সব চলছিল
কিছুক্ষণের মধ্যেই এই ঘটনার খবর পৌঁছে গেল পুরো হাসপাতালের সব জুনিয়র ডাক্তারদের কাছে। ডাক্তার প্রথম দর্শনেই অনুমান করেছিলেন যে এটি কেবল হত্যাই নয়, তার সাথে বর্বরতাও করা হয়েছিল এবং এর ফলে সমস্ত জুনিয়র ডাক্তারদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছিল। কারণ সরকারি হাসপাতালের ভিতরে এক জুনিয়র ডাক্তারের সাথে এই বর্বরতা করা হয়েছিল, কিন্তু ছাত্রীর ক্ষোভ তখনও নিয়ন্ত্রণে ছিল এবং এরই মধ্যে প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্টও চলে আসে। কারণ তারা সবাই ডাক্তার এবং মেয়েটিও ওই ডাক্তারদের মধ্যে জুনিয়র ছিল। তিনি একজন ডাক্তার ছিলেন যার প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্ট থেকে তারা সবাই জানতে পেরেছিল যে সেই প্রশিক্ষণার্থী ডাক্তারের সাথে কি হয়েছিল এবং তার উভয়ের কাছ থেকে রক্ত বের হচ্ছিল, তার চোখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল, তার গোপনাঙ্গেও রক্তক্ষরণ হচ্ছিল, তার বাম পা ভেঙে ছিল, তার ঘাড়ও ভেঙে গিয়েছিল, তার ঠোঁটও ভেঙে গিয়েছিল আহত, এবং তার ঠোঁট থেকে রক্ত ঝরছিল তার শরীরের অনেক জায়গায়। অর্থাৎ সেই নিষ্পাপ মেয়েটির দেহ নৃশংসভাবে বিকৃত করা হয়েছিল। সম্ভবত এত কিছুর পরেও শেষ পর্যন্ত তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। কিন্তু এই পোস্টমর্টেম রিপোর্টে অনেক কিছুই পরিষ্কার ছিল না, কারণ ডাক মমিতাকে জোর করে হত্যা করা হয়েছিল, কিন্তু এটা স্পষ্ট করা হয়নি যে তাকেও জোর করে হত্যা করা হয়েছিল নাকি তার মৃত্যুর পরে মৃত্যু। অর্থাৎ এই বর্বরতা কি জুনিয়র ডাক্তারের জীবিত অবস্থায় করা হয়েছিল নাকি তার মৃতদেহের সাথে করা হয়েছিল। এই ভয়ঙ্কর পোস্টমর্টেম রিপোর্ট যখন ডাক্তারদের সামনে আসে, তখন ডাক্তারদের ক্ষোভ অসহ্য হয়ে ওঠে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো আর.জি. কর কলেজের ডাক্তাররা কাজ বন্ধ করে দিয়েছিলেন। ওই সব জুনিয়র ডাক্তাররা বলেন সরকারি হাসপাতালেও তারা নিরাপদ থাকবেন না। পুলিশের ওপরও চাপা দেওয়া শুরু হয়। যদিও প্রথম দিকে কলকাতা পুলিশও এই মামলাকে উপেক্ষা করার চেষ্টা করে, কিন্তু যখন জানা গেল তখন মানুষ খুবই ক্ষুব্ধ। তাই হঠাৎ করেই বিষয়টি হাতের বাইরে চলে যেতে দেখে কলকাতা পুলিশকে তৎক্ষণাৎ একটি বিশেষ টিম গঠন করতে হয়। এরপরই বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় এবং তখনই পুলিশ তদন্ত শুরু করে। ধীরে ধীরে এই নৃশংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে, যেখান থেকে প্রশিক্ষণার্থী চিকিৎসকের লাশ পাওয়া যায়। সেই সেমিনার হলের ভেতরে সিসিটিভি ক্যামেরা না থাকায় তা জানা যায়নি সেই রাতে সেমিনারে কি ঘটেছিল তা খুঁজে বের করে কলকাতা পুলিশ সেই রাতে জুনিয়র ডাক্তার কখন কোথায় ছিল, কোন ইমার্জেন্সি ওয়ার্ডে ডিউটি করেছিল এবং রাতের ডিউটির সময় যারা ওই জুনিয়র ডাক্তারের বন্ধু ছিল তাদেরও খোঁজ করতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদে জানা যায় ডাক মমিতা একই ৩-৪ জন বন্ধুর সাথে শেষ রাতের খাবার খেয়েছিলেন। পরে সেই বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই সব জিজ্ঞাসাবাদের পর পুলিশ অনুমান করে যে রাতের খাবার খাওয়ার পর প্রায় ৩ জন সকাল ১:০০টার দিকে মহিলা জুনিয়র ডাক্তার সেমিনার হলে গিয়েছিলেন বিশ্রামের জন্য। হাসপাতালের বেশিরভাগ চিকিৎসক ও স্টাফের বিশ্রামে যাওয়াটাই স্বাভাবিক, কারণ সেমিনারের ভেতরে ক্যামেরা না থাকায় পুলিশের নজর ছিল। কাকতালীয়ভাবে পুলিশ ওই সেমিনার হলের প্রবেশ ও বহির্গমনের ফটক ঢেকে রেখেছিল প্রশিক্ষণার্থী ডাক্তারের শরীর। অর্থাৎ সকাল ৮টা পর্যন্ত যখন আমরা সব সিসিটিভি ক্যামেরা স্ক্যান করতে শুরু করলাম, তখন অনেক লোককে ওই সেমিনার হলের দিকে যেতে দেখা গেল। তাদের মধ্যে অনেক নার্স, অনেক জুনিয়র ডাক্তারও ছিল, আরও কিছু স্টাফ লোক ছিল। তাই পুলিশের সামনে চ্যালেঞ্জ ছিল এই। অনেক আলোচনার পর পুলিশ তাদের মধ্যে কাকে সন্দেহ করা উচিত এমন প্রশ্নের সমাধান খুঁজে বের করে যে সে সময় সিসিটিভিতে সেমিনার হলের সামনে থেকে সাধারণ পোশাকে যাদের যেতে দেখা গেছে। পুলিশকে চেক করতে হয়েছে তারা সবাই ভালোভাবে শুরু করে এবং হাসপাতালের সমস্ত কর্মীদের প্রধানকে ডেকে সিসিটিভি দেখাতে শুরু করে এবং তাদের বলে যে আপনি শনাক্তকরণের জন্য সঙ্গীত আসতে থাকেন। তার কাজ ছিল মানুষকে সাহায্য করা এবং তাদের হাসপাতালে ভর্তি করা। ওই ব্যক্তি কলকাতার পুলিশে কাজ করতেন। তার সম্পর্কে জানতে চাইলে আমরা জানতে পারি তার নাম সঞ্জয় রায়। সে রাতে সঞ্জয় রায় এখানে কি করছিলেন জানতে চাইলে হাসপাতালের কর্মচারীরা জানান সঞ্জয় রায় প্রায়ই রাতে এখানে আসেন। যাদের কাছে তিনি ভর্তি আছেন তাদের খোঁজ খবর নিতে। এই নিয়ে হঠাৎ করেই এক পুলিশ অফিসারের চোখ পড়ে সঞ্জয় রায়ের ঘাড়ে মোবাইলের ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্ট করা পাওয়া গেছে বলে। প্রথমে পুলিশ ভেবেছিল যে এটি সম্ভবত জুনিয়র ডাক্তারের, কারণ তার মোবাইলটিও সেখানে পড়েছিল। কিন্তু যখন সেটিকে ব্লুটুথ ডিভাইসের সাথে সংযুক্ত করার চেষ্টা করা হয়, তখন তা হয়ে যায় জুনিয়র ডাক্তারের ফোনের সাথে সংযোগ ছিল না। যদিও সেই সময়ও পুলিশ অনেকের ফোনের সাথে সেই নেট ব্যাংকের ব্লুটুথ সংযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু সে সময় এটি কোনো ফোনের সাথে সংযুক্ত ছিল না। কিন্তু এখন সিসিটিভি ফুটেজে হঠাৎ করে পুলিশ তার চোখ পড়ে সঞ্জয় রায়ের দিকে, যাকে সেমিনার হলের দিকে ৩:২০ নাগাদ হাঁটতে দেখা গিয়েছিল এবং তার হাঁটা থেকে মনে হয়েছিল যে তিনি হতবাক হয়ে যাচ্ছেন। সম্ভবত তিনি মাতাল ছিলেন।
তবে সবচেয়ে বড় যে বিষয়টি পুলিশের নজর কেড়েছিল তা হল তিনি যখন পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তার গলায় ব্লুটুথ নেক ব্যান্ড দেখা যাচ্ছিল, কিন্তু সেমিনার হল থেকে বের হওয়ার সময় তার গলায় ব্লুটুথ নেক ব্যান্ড দেখা যাচ্ছিল তা নয়। পুলিশ মহিলা ডাক্তারের মৃতদেহের কাছে থেকে একই রকম একটি নেক ব্যান্ডের ব্লুটুথ উদ্ধার করেছে এবং পরীক্ষা করে দেখা গেছে যে ব্লুটুথটি ডাক্তারের নয়, এবং এটি থেকে স্পষ্ট হয়ে যায় যে এটি কার। এটি ব্লুটুথ এবং খুনিও একই। এরপরে পুলিশ সিসিটিভি ক্যামেরার ভিত্তিতে চিহ্নিত সকলের ফোন সেই ব্লুটুথের সাথে সংযুক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু এখনও কোনো সাফল্য আসেনি। এবং এখন যখন সঞ্জয় রায়ের মুখ তিনি যখন এগিয়ে আসেন তখন হাসপাতালের কর্মচারীরা জানান যে তিনি প্রায়ই এখানে আসেন। তখনও সঞ্জয়কে আটক করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে অন্য কিছু উত্তর দিচ্ছিল, কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ যে ব্লুটুথটি খুঁজে পেয়েছিল, যখন একজন পুলিশ সদস্য সেই ব্লুটুথটিকে সঞ্জয়ের মোবাইলের সাথে সংযুক্ত করার চেষ্টা করে, তখনই তার নেশা কমে গেলে সেই ব্লুটুথটি সঞ্জয়ের মোবাইল ফোনে সংযুক্ত হয়ে যায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার মোবাইলও চেক করা হয় এবং জানা যায় যে তিনি ৮ এবং ৯ আগস্ট কোথায় গিয়েছিলেন। পুলিশ তার সমস্ত তথ্য যাচাই করে এবং তারপরে পুলিশ সে প্রকাশ করে যে সেই জুনিয়র ডাক্তারের খুনি এবং খুনি সঞ্জয় ছাড়া আর কেউ নয়। পুলিশ জানায় ৮ই আগস্ট রাতে সঞ্জয় হাসপাতালে পৌঁছায়। এরপর সে হাসপাতালের পিছনে একটি নির্জন জায়গায় বসে গভীর রাত পর্যন্ত মদ পান করে এবং হাসপাতালে ঘুরে বেড়ায়। সিসিটিভি ক্যামেরায় সঞ্জয়কে সেমিনার হলের দিকে যেতে দেখা যায় এবং তারপর প্রায় ৪-০ মিনিটের পরে তাকে সেখান থেকে চলে যেতে দেখা যায়, এবং এর অর্থ এই যে সেই রাতে যা ঘটেছিল তা এই ৪-০ মিনিটে ঘটেছিল। এবং সেই ব্লুটুথই ছিল সবচেয়ে বড় প্রমাণ যে পুলিশকে অভিযুক্তকে ধরতে হয়েছিল, কারণ এটি ব্লুটুথ ম্যাকায়ের ঘটনায় পাওয়া গিয়েছিল। এবং সবচেয়ে বড় কথা হল সেমিনারে যাওয়ার সময় সঞ্জয়ের গলায় ব্লুটুথ ছিল, কিন্তু আসার সময় নয়, অর্থাৎ যখন তার ব্লুটুথ পড়ে গেলে তার তখন হুঁশ ছিল না। এরপর সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলেও তার মোবাইলে পর্নোফিল্ম ছাড়া আর কিছুই ছিল না, যা থেকে বোঝা যায় তার মানসিকতাও রয়েছে মদের সঙ্গে পর্নো মুভি দেখার নেশা, এবং এত বেশি মদ্যপান করেন যে এরপর যখন তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা হয় তখন দেখা যায় তার মা আছে, কিন্তু সে তার মাকেও পাত্তা দেয় না। তার মধ্যে ৩জন স্ত্রী তার বদ অভ্যাস ও প্রতিকূলতার কারণে তাকে ছেড়ে চলে যায়, আর চতুর্থ স্ত্রী কিছু অসুস্থতার কারণে মারা যায় বলে অনেক লোক এবং আত্মীয় স্বজন মনে করেছিল যে সে পুলিশে চাকরি করেছে, কারণ সে পুলিশ বিভাগে ছিল যেখানে তিনি পুলিশের একজন ইনফর্মার হিসাবে কাজ করেছিলেন। সঞ্জয় রায়কে গ্রেপ্তার করার পরে কলকাতা পুলিশ জানিয়েছে যে এই মামলাটি সমাধান করা হয়েছে, তবে এখন তারা তদন্ত করছে যে এই পুরো ঘটনায় তিনি একা ছিলেন কিনা, কারণ আরজি কর কলেজের সব জুনিয়ররা বলেছিলেন যে ডাক্তার মমিতা বেদানাথ একজন উজ্জ্বল এবং শক্তিশালী মেয়ে, যেখানে সঞ্জয় রায় একজন পাতলা ব্যক্তি। এবং সবচেয়ে বড় বিষয় যা এই নির্মমতার দিকে ইঙ্গিত করে যে সঞ্জয় একা ছিলেন না, আরও অনেক লোক অবশ্যই তার সাথে ছিল। সঞ্জয় মাতাল ছিলেন এবং ঠিকমতো হাঁটতেও পারছিলেন না, তাই এমন পরিস্থিতিতে তিনি কি একাই প্রশিক্ষণার্থী ডাক্তারকে চাপা দিয়েছিলেন। এবং একই প্রশ্ন যখন পুলিশকে জিজ্ঞাসা করা হয়েছিল সে যদি পারে তবে একক ব্যক্তি কি পারে এটি নিয়ন্ত্রণ করেছে, পুলিশ উত্তর দেয় যে সঞ্জয় সেমিনারে গিয়ে জুনিয়র ডাক্তারের উপর জোর করার চেষ্টা করতে পারে, তবে জুনিয়র ডাক্তার যখন তার বিরোধিতা করতেন তখন সঞ্জয় নিশ্চয়ই তাকে ভারী কিছু দিয়ে আঘাত করেছিল, যার কারণে সে অজ্ঞান হয়ে পড়েছিল। পুলিশ বলেছে যে সেই মুহূর্তেই জুনিয়র ডাক্তারের শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ ডাক্তারের মৃত্যুর পরই তার মৃত্যু হয়েছিল। সঞ্জয় তার প্রতি নিষ্ঠুরতা করেছে, কারণ সমস্ত বিষয় বিবেচনা করে সঞ্জয়ের পক্ষে তাকে জীবিত অবস্থায় জোর করা সম্ভব ছিল না। বা অন্য তত্ত্বটি হল যে একাধিক ব্যক্তি এতে জড়িত ছিল, কিন্তু এখন প্রশ্ন হল যদি একাধিক, তখন ওই ব্যক্তিরা কারা ছিল? তারা কি হাসপাতালের স্টাফ বা অন্য কেউ ছিল, নাকি ডাক্তারের নিজের বন্ধু ছিল, নাকি সঞ্জয়ের মতো অনেক মাতাল ছিল? কিন্তু এই সব চলছিল যখন হঠাৎ একটি অডিও ক্লিপ ভাইরাল হয় যে মিডিয়াতে এই ঘটনার পিছনে কিছু বড় রাজনৈতিক সংযোগের কথা বলা হয়েছে, এবং এই কথোপকথনটি কলকাতা পুলিশ এবং এর তদন্ত নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে। যদিও এই অডিও ক্লিপটি বাংলা ভাষায়, কিন্তু আপনি এর হিন্দি অনুবাদও দেখতে পাবেন স্ক্রিনে, আপনি এটি পরে বুঝতে পারবেন। সদস্য বি তবে ৮ এবং ৯ই আগস্টের মধ্যবর্তী সময় কলকাতার একটি সরকারি হাসপাতালে নারী শিক্ষানবিশ ডাক্তারের সাথে এই নৃশংসতার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। তৎপরতা দেখিয়ে মাত্র ২-৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হলেও এখন প্রশ্ন হচ্ছে অভিযুক্ত গ্রেপ্তারের পরও কেন সব শিক্ষানবিশ চিকিৎসকেরা বিচার দাবি করছেন? কি ঘটছে এবং কেন অভিযুক্তকে গ্রেপ্তার করার পরেও সিবিআই তদন্তের দাবি উঠেছে?
এবং কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের পুলিশকে সময়সীমা দিতে হবে। সহকর্মী চিকিৎসকদের প্রতি এই নিষ্ঠুরতার প্রতিবাদে আজ কলকাতা সহ সারা দেশের ভবিষ্যৎ চিকিৎসকেরা রাস্তায় নেমে এসেছেন। তবে এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে, কারণ এখন পর্যন্ত অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা শিক্ষানবিশ চিকিৎসকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে আপনি বিষয়টি সমাধান করতে চান এবং এই পরিস্থিতি বোধগম্য নয়। এর পরে জুনিয়র ডাক্তারের পরিবার সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়। হাইকোর্টও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে, কারণ এখন দেশের আদালত ও পুলিশের ওপর আস্থা কমে গেছে। এই কারণে ৪ আগস্ট কলকাতা পুলিশ মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে। সিবিআইয়ের আগে অনেক মামলার তদন্ত করেছে, কিন্তু সিবিআই এত দ্রুত ও সহজে কোনো মামলার সমাধান করতে পারেনি। এখন প্রশ্ন হল, এই বিষয়ে সিবিআই সঠিকভাবে তদন্ত করতে পারবে কি না। আমাদের সতর্ক করে দিতে হবে। এই পুরো ঘটনায় আপনার মতামত কি, কমেন্টে জানান। আমাদের পরিশ্রম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।